কাই হনহন পায়ে তের রুমে গিয়ে দেখে আয়ু তের সাথে বসে কথা বলছে। কাই সোজা গিয়ে আয়ুর হাত ধরে ওকে দাঁড় করিয়ে বলে, তুই জাঙ্কুকে জানিয়েছিস যে আমরা কোথায় আছি? আয়ু অবাক হয়ে তাকালো কায়ের দিকে। ও বুঝতে পেরে গেছে যে কাই সব জেনে গেছে, আর এখন মিথ্যা বলে কোনো লাভ নেই। তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ আমি বলেছি। কাই আয়ুর গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। তে পুরো চমকে গেল। আয়ু গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাই দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। এত বড় সাহস তোর! যাই হোক বলেই কাই তের দিকে যেতেই তে পিছিয়ে গেল। কাই ওর কাছে গিয়ে ওর হাত ধরে বলল, চলো এখান থেকে। তে শক্ত হয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমি কোথাও যাব না। কাই ডাকে কচকচ করতে করতে বলে উঠল, দেখো এই মুহূর্তে মেজাজ খুব খারাপ আছে আমার, তাই আমাকে আর রাগিও না। চলো বলছি এখান থেকে। তে এবারেও জেদ ধরে বলল, আমি কোথাও যাব না। যদি পারেন তো জাঙ্কুক আসার পর ওর সামনে দিয়ে আমাকে নিয়ে যান। আমি জানি জাঙ্কুক খুব তাড়াতাড়ি চলে আসবে। কায়ের রাগের সীমা পার হয়ে গেল। রাগে তের হাত মুচড়ে ধরে চেঁচিয়ে বলে উঠল, জাঙ্কুক জাঙ্কুক জাঙ্কুক, সারাক্ষণ শুধু ওর নাম জপতে থাকো তাই না? কেন বলো, হ্যাঁ কেন? তে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আর মৃত্যুর আগে পর্যন্ত জপে যাব, কারণ আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। কাই তের ভালোবাসি কথাটা বলাই আরো রেগে গেল। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের বেলটা হাতে নিতেই আয়ু চেঁচিয়ে বলে উঠল, না কাইদা, একদম না। কাই আয়ুর হাত ধরে টেনে ওকে রুমের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লক করে দিল। আয়ু দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, কাইদা প্লিজ, ওর কোনো দোষ নেই এখানে, প্লিজ মেরো না ওকে। কাই বেল্ট খুলতে খুলতে তের দিকে এগোতে এগোতে বলতে লাগলো, সারাদিন শুধু জাঙ্কুকের নাম জপো তাই না? আজকে জাঙ্কুকের নামটাই ভুলিয়ে দেবো তোমাকে। তে বসা অবস্থাতেই কাঁদতে কাঁদতে হালকা পিছিয়ে যেতে লাগলো। কিছু বলবে সেই শক্তিটুকু ওর মধ্যে নেই। কেমন যেন মাথা ঝিমঝিম ধরে যাচ্ছে ওর, সব ঝাপসা লাগছে। আয়ু সমানে দরজা ধাক্কা দিচ্ছে। কাই বেল্ট হাতে নিয়ে আঘাত করতেই যাবে, তখন সে খেয়াল করলো তের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে কায়ের হাত থেকে বেল্ট পড়ে গেল। কাই তাড়াতাড়ি তের সামনে গিয়ে বসে ওকে ধরে বলল, এই তে, কি হয়েছে তোমার? দেখো তুমি ভয় পেও না, মারবো না আমি তোমাকে, ট্রাস্ট মি। কিন্তু তের নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আর শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। কাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে আয়ুর দিকে তাকিয়ে বলল, আয়ু তে। আয়ু তাড়াতাড়ি ভিতরে গিয়ে তের এমন অবস্থা দেখে চেঁচিয়ে বলে উঠল, কি করেছোটাকে তুমি ওর সাথে? কাই কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না কিভাবে কি হয়েছে ওর। আয়ু থেকে চেক করছে। এর মধ্যেই তে আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো। কায়ের বুকের ভিতরটা ধক করে উঠলো সেটা দেখে। কাই দ্রুত গিয়ে তের মাথাটা কোলে নিয়ে নিল। নাক থেকে বের হওয়া রক্তে তের মুখটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। কাই তের গালে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, তে এই তে তাকাও, দেখো বেল্ট কিন্তু এখানে আছে, আমি রেখে গেলে কিন্তু সত্যি মারবো। ওঠো ড্যামিট। ওকে ফাইন, তুমি যা চাইবে তাই হবে। আমি আর আটকে রাখবো না তোমাকে, যেখানে খুশি যেতে পারো তুমি। তবু প্লিজ তাকাও তে। কিন্তু তে কোনো প্রকার রেসপন্স করছে না। আয়ু তো কেঁদেই দিয়েছে। আর এর মধ্যেই কেউ চিৎকার করে উঠলো, তে। চিৎকারটা শুনে আয়ু আর কাই দুজনেই চমকে তাকালো পিছনের দিকে। তেকে এভাবে দেখে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে জাঙ্কুক। জাঙ্কুককে দেখে কাই অনেকটা চমকে গেলেও সেদিকে পাত্তা না দিয়ে তেকে ডাকতে লাগলো। জাঙ্কুক কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিল তের দিকে। যখন ওর মস্তিষ্কে এই কথাটা ধাক্কা লাগলো যে তে ওভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তের কাছে এসে হাঁটু ভেঙে বসে কায়ের কাছ থেকে তের মাথাটা ওর কোলে নিয়ে নিল। এরপর বলতে লাগলো, তে মাই সুইটহার্ট, দেখো আমি চলে এসেছি। কি হয়েছে তোমার? কথা বলো তে, এক্ষুনি নিয়ে যাবো আমি তোমাকে, চোখ খোলো প্লিজ। এইটুকু বলেই তেকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক পুরো পাগলের মতো করছে। আশেপাশে কি হচ্ছে কিছুর খেয়াল নেই ওর। ওর সামনে যে কাই আছে, আয়ু আছে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর। কাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আয়ু জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠলো, ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এভাবে কিছুই বুঝতে পারছি না, তাড়াতাড়ি করুন প্লিজ। জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে তেকে কোলে নিয়ে দ্রুত বেরিয়ে যেতে নিল রুম থেকে। আয়ু পিছনে পিছনে দৌড়াতে লাগলো। কাই ওখানে পাথরের মতো বসে আছে। কিছু একটা ভেবে নিজেকে সামলে নিয়ে উঠে বেরিয়ে গেল। জাঙ্কুক তেকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে গেলে ওর সামনে একজন লোক এসে দাঁড়ালো। লোকটি বাঙালি। জাঙ্কুক পাত্তা না দিয়ে নামতে গেলে লোকটি বলল, আচ্ছা, এটা কি মিস্টার কায়ের বাড়ি? আসলে একজন পেশেন্টকে দেখার জন্য ডাকা হয়েছিল। জাঙ্কুক শেষ কথাটা শুনে থমকে গেল। আয়ু এসে বলল, হ্যাঁ ভাইয়া, ইনি এখানকার বেস্ট সাইকিয়াট্রিস্ট। জাঙ্কুক রাগী কণ্ঠে বলে উঠল, আরে ওর নাক দিয়ে রক্ত পড়ছে, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। তখনই পিছন থেকে কাই এসে হাঁপানি কণ্ঠে বলে উঠল,
হসপিটালে নিয়ে যেতে সময় লাগবে অনেক। এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, তার মানে খুব বেশি মারাত্মক কিছু হয়নি। আমি ডক্টরকে ফোন করেছি, উনি টিম নিয়ে আসছেন। ততক্ষণ উনি দেখুক, ওকে রুমে নিয়ে এসো। জাঙ্কুক কিছুক্ষণ কায়ের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, রুমটা কোথায়? আমার সাথে এসো। কাই এগিয়ে গেল আর জাঙ্কুক থেকে কোলে নিয়ে ওর পিছনে যেতে লাগলো। সাইকাট্রিস্ট আর আয়ু ওদের পিছু পিছু গেল। আয়ু অবাক হয়ে গেছে দুজনের কাণ্ড দেখে। এখন যেরকম পরিস্থিতি, দুজনের মধ্যে মারামারি লেগে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে দুজনের মূল ফোকাস তের উপর। আর কিছুরই খেয়াল নেই ওদের মধ্যে। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, এসব ভেবে মুচকে হাসলো আয়ু। এরপর চলে গেল ওদের পিছু পিছু। ডক্টর দেখে চেক আপ করছে, ওর হাতে সেলাইন লাগানো হয়েছে। জাঙ্কুকদের পাশে ওর হাত ধরে বসে আছে, আর কাই পায়ের দিকটা হাত দিয়ে মুখ চেপে ধরে বসে আছে। চাইলেই ও অথবা আয়ু চেক আপ করতে পারতো, কিন্তু কোনো মেশিন ছাড়া হাতের সাহায্যে সেটা সম্ভব না। আয়ু ডক্টরের পাশে দাঁড়িয়ে ওনাকে হেল্প করছে চেক আপ করতে। এর মধ্যে সুবিন আর জাঙ্কুকের সেক্রেটারিও চলে এসেছে। ওরা এতক্ষণ বাইরেটা সামাল দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা চেক আপ করার পর ডক্টর উঠে দাঁড়াতেই জাঙ্কুক আর কাই দুজনেই একসাথে বলে উঠল, এনিথিং সিরিয়াস ডক্টর? ডক্টর অবাক হয়ে দুজনের দিকে তাকালো, তারপর বলল, No, but it could be. If she has any mental pressure too much? আয়ু বলে উঠল, ইয়েস ডক্টর, সি ইজ, বাট হোয়াট দ্য ম্যাটার? ডক্টর ওদের দিকে তাকিয়ে বলে উঠল, Actually, somehow she has so much pressure in her brain, so that's why she had a small hit on her nerve and started bleeding. But now everything is fine, don't worry. I am prescribing some medicines, she will be alright. সবাই একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো। ডক্টর ওদের বিদায় দিয়ে চলে গেল। এরপর সেই বাঙালি ডক্টরটা বলে উঠল, মিস্টার কায়ের কাছে যেটুকু শুনেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে উনি কোনো কারণে প্রচুর ট্রমাটাইজড হতে পারে। সে কোনো হাই পাওয়ারের ওষুধ নিত, হয়তো কারণে সেই ওষুধ নেওয়া বন্ধ হয়ে গেছে, নয়তো এই ধরনের প্রবলেম হতো না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, ইয়েস ডক্টর, ওষুধও নিত, আর কিছুদিন যাবৎ সেটা নেওয়া বন্ধ হয়ে গেছে। বলে কঠোর দৃষ্টিতে কায়ের দিকে তাকালো। কায়ে বেশ অবাক হয়ে বলল, ওষুধ নিত মানে? কি হয়েছিল ওর? ডক্টর বলল, হ্যাঁ, আমাকে প্লিজ শুরু থেকে সবটা বলুন। না হলে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকলো, তারপর শুরু থেকে সবটা খুলে বলল ডক্টরকে। সবটা শুনে কাই পুরো হতভম্ব হয়ে গেল। বেড ধরে সে বসে পড়ল। ডক্টর বলল, এমনিতেই ওর এইরকম অবস্থা, তার উপরেও ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছে, আবার এতটা মেন্টাল প্রেসার। আপনাদের ভাগ্য ভালো যে মেয়েটা কোনো পাগল হয়ে যায়নি। যাই হোক, ওষুধগুলো কন্টিনিউ করুন আর একটু খেয়াল রাখুন, তাতেই হবে। বলেই ডক্টর চলে গেল। কাই নিজের মাথা চেপে ধরে ভাবতে শুরু করলো যে ঠিক কি কি করেছে ও তের উপর। যেখানে আগে থেকে মেয়েটার লাইফ এতটা কমপ্লিকেটেড হয়ে আছে, সেখানে ও গিয়ে ওর জীবনটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছে। বারবার তের গায়ে হাত তোলা, ওকে কষ্ট দেওয়া, সবকিছু ভেসে উঠছে কায়ের চোখের সামনে। বোকম যে তের সাথে ওরকম কিছু করেছে এটা মনে পড়তেই কায়ের কপালের রগ ফুলে উঠল। ও উঠে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলতে শুরু করলো, আজ ওর দিন শেষ। বলেই বেরোতে নিলে জাঙ্কুক ওর হাত ধরে ওকে আটকে নিজের দিকে ঘুরিয়ে বুকে জোরে একটা ধাক্কা মেরে বলে, ওকে শাস্তি দেবে আর তুমি? হ্যাঁ, আর তোমাকে শাস্তি কে দেবে? ওদের যে কোন অংশ কম ছিলে তুমি বলো? ভালোবাসার নাম করে ওর উপর কি কি ধরনের অত্যাচার করতে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি, তাই না? ওর এই অবস্থার জন্য যে সকল মানুষ দায়ী তার মধ্যে তুমি অন্যতম। আর এখন এখানে নাটক করছো? হ্যাঁ, নাটক। কাই কিছু না বলে দেওয়াল ঘেঁষে বসে পড়লো ওখানে। জাঙ্কুক পিছন থেকে কান বের করে বলল, ওর কপালের দাগ দেখে আর ওর শরীরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে ওকে এখানে এনে ওর গায়ে হাত তুলেছো তুমি। আজ তো আমি তোমাকে। জাঙ্কুক এবার শুট করতে গেলে আয়ু এসে আটকে দিয়ে বলে, প্লিজ ভাইয়া, এখন এসব কিছু করো না, তে অসুস্থ, প্লিজ। জাঙ্কুক অনেক কষ্টে নিজেকে সামলে গানটা পকেটে ভরে নিল। কাই এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আজ ওর নিজেকে নিজের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। জাঙ্কুক এবার তের কাছে গিয়ে বসলো। কাই উঠে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আয়ু কায়ের রুমে গিয়ে দেখে কাই ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তের ছবিটার দিকে তাকিয়ে আছে। বিয়ারের বোতলটা খুলে চুমুক দিতে যাবে, তখনই আয়ু এসে হাতটা ধরে আটকে দিল ওকে। কাই আয়ুর দিকে তাকিয়ে বলল, যা এখান থেকে এখন। আয়ু একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন এত কষ্ট পেয়ে কি হবে বলো তো? আমি তোমাকে আগেও বলেছিলাম নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে শেখো, কিন্তু তুমি তো কোনোদিন সেটা পারলেই না। কাই কিছু না বলে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আয়ু আবারও বলল, তুমি বলতে না যে তে কেন তো জাঙ্কুক করে? ওনার মধ্যে এমন কি আছে যেটা তোমার মধ্যে নেই? জানো কি পার্থক্য তোমাদের মধ্যে? তে যখন তোমাকে অ্যাভয়েড করতো বা কথা শুনতো না,
তখন তুমি ওর গায়ে হাত তুলতে, জোর করে ওকে নিজের কথা শুনতে বাধ্য করতে। অথচ তোমার ভয়ে ও জাঙ্কুক ভাইয়াকে অ্যাভয়েড করেছিল। তখনও কিন্তু জাঙ্কুক ভাইয়া জোর করে ওকে নিজের কথা শুনিয়েছে, তবে মারধর করে নয়, নিজের ভালোবাসা দিয়ে। ভালোবেসে জোর খাটাতো তের উপর। ওনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালোবাসার মানুষের ভালো থাকাটা, আর তোমার কাছে যে কোনো মূল্যে ওকে নিজের কাছে আটকে রেখে দেওয়া। আর এটাই পার্থক্য তোমাদের মধ্যে। কাই আর কিছু না ভেবে আয়ুকে জড়িয়ে ধরলো। আয়ু তো পুরোই শক্ট হয়ে গেল। কিছুক্ষণ পর ও বুঝতে পারলো কাই কাঁদছে। আয়ু আরেক দফা অবাক হয়ে গেল। কাই এমন একজন মানুষ যে সবার সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। সেও এই প্রথম কাইকে কাঁদতে দেখছে। ও কি করবে, কিভাবে সামলাবে কাইকে কিছু বুঝতে পারছে না। শুধু ওর কাঁপা কাঁপা হাতটা নিয়ে রাখলো কাইয়ের পিঠের উপর। সুগা নানাভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। জাঙ্কুক না থাকায় ওর উপর চাপটা একটু বেশি, এই জন্যই ও নিজেকে ব্যস্ত রাখতে পারছে। তবে কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছে না ও। জিমিনের উপরেই মাইন্ড পুরো সেট হয়ে আছে ওর। জিমিনের বোকামো, ইনোসেন্ট ফেস, বাচ্চামো সবকিছু বারবার মনে পড়ছে ওর। আর তার চেয়েও বেশি মনে পড়ছে শেষে জিমিনের বলা কথাগুলো। বুকের ভিতরে হঠাৎ করে এক অসহ্য যন্ত্রণা হতে শুরু করলো ওর। কিন্তু এরকমটা কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। আর এদিকে জিমিন বাইরে দিয়ে স্ট্রং থাকলেও ভিতরে ভিতরে প্রতিনিয়ত কুমড়ে মরছে। যতই হোক প্রথম ভালোবাসা ছিল সুগা ওর, তবে ও ঠিক করেই নিয়েছে। যতই কষ্ট হোক না কেন সুগাকে কোনোদিনও ক্ষমা করবে না ও, কোনোদিনও না। তে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। নাকের ভিতরটা জ্বালা করছে, মাথাটাও ব্যথা করছে। ভালোভাবে চোখ খুলে তাকাতেই দেখলো জাঙ্কুক ওর হাত ধরে বসে আছে। তে অবাক হয়ে গেল। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। উঠে বসার চেষ্টা করতেই জাঙ্কুক ওকে ধরে উঠে বসিয়ে দিল। তে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হেসে ভুরু নাচিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে যেভাবে তাকিয়ে আছেন? এটা শোনার পর আস্তে আস্তে তে বুঝতে পারলো এটা স্বপ্ন না, সত্যি জাঙ্কুক ওর সামনে বসে আছে। তে ছলো ছলো চোখে আস্তে করে জাঙ্কুকের গালে হাত রাখলো। জাঙ্কুকদের হাতটা ধরে ছোট করে একটা চুমু দিয়ে দিল। তে হুট করে জাঙ্কুককে জড়িয়ে ধরে ফুঁপে কেঁদে উঠল। সুবিন আর সেক্রেটারি একে অপরের দিকে তাকিয়ে মুচকে হেসে রুম থেকে বেরিয়ে গেল। তে কেঁদেই যাচ্ছে এক নাগারে। জাঙ্কুক তেকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, সুইট হার্ট, স্টপ ক্রাইং। তুমি জানো আমার তোমার কান্না সহ্য হয় না, তবু কেন কাঁদছো? এতে তের কান্না থামার বদলে আরো বেড়ে যায়। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা এখন তো আমি এসে গেছি তাই না, এখনো তুমি কাঁদবে? আমার কষ্ট হচ্ছে তো। তে ভাঙা গলায় বলল, প্লিজ আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, প্লিজ। জাঙ্কুক মুচকি হেসে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি কষ্ট করে এত দূর এসেছি নাকি? আমি জীবন ছাড়তে পারলেও তোমাকে ছাড়তে পারবো না। কাই দরজায় দাঁড়িয়ে ওদের এই মুহূর্তটা এক দৃষ্টিতে দেখছে কাই। তবে আজও রাগ হচ্ছে না, কষ্ট হচ্ছে, এক অদ্ভুত কষ্ট। ভিতরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কায়ের কাঁধে কেউ হাত রাখতেই কাই ঘুরে দাঁড়িয়ে দেখলো আয়ু দাঁড়িয়ে। আয়ু বলল, কি ভাবছো? কাই টেকুকের দিকে তাকিয়ে বলল, ওদের দেখছি সত্যি খুব ভালোবাসে এক অপরকে। আর আমি কিনা এতদিন ওদের লাভ স্টোরি ভিলেন হয়েছিলাম। আজ থেকে ওদের জীবনে আমি কোনো বাধা সৃষ্টি করব না। ওরা যেভাবে থাকতে চায় সেভাবেই থাকুক। ভেবে বলছো তো? কাই মুচকি হেসে চোখের কোণের জলটা মুছে বলে, প্রথমবার মন থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছি, আশা করি ভুল হবে না। আজ থেকে ওরকম অবস্থায় দেখে বুঝে গেছি ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাছে আটকে রাখার থেকে ভালোবাসার মানুষটাকে ভালোভাবে থাকতে দেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। ও জাঙ্কুকের সঙ্গে ভালো থাকবে, এটাই বড় কথা। আমি না হয় ওয়ান সাইডেড লাভার হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো। এত বছর ধরে ভালোবেসেছি ঠিকই, কিন্তু আজ প্রথমবারের মতো ভালোবাসাটার আসল মানেটা বুঝতে পারলাম। আর আমি চাই ও সবসময় ভালো থাকুক। আর ওকে ভালো থাকতে দেখলেই আমি ভালো থাকবো। কি আর করব, সবটাই তো ভাগ্যের ব্যাপার। আর আমি তো নিজের দোষই ওকে হারিয়েছি।